হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেহালস্টমি। আজকে আমি ব্যাক চেঞ্জ করতে করতে তোমাদের সাথে আমার ট্রিটমেন্টের সেকেন্ড স্টেপের বিষয়ে কথা বলবো, উইচ ইজ মাই সার্জারি। সো লেটস গো। সার্জারির বিষয়ে কথা বলার আগে আমি আগে জানিয়ে নিই যে আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল। আমার স্টেজ 3 রেকটাল ক্যান্সার ধরা পড়ে। রেকটাল মিনস হচ্ছে যে আমাদের যে মলদ্বার, সেখানে আমার স্টেজ 3 ক্যান্সার হয়। সো সেটার জন্য অ্যাট ফার্স্ট আমি রেডিয়েশন থেরাপির উপর দিয়ে যাই। আমার 28টা রেডিয়েশন থেরাপি লাগে অ্যালং সাইড উইথ ওরাল কেমোথেরাপি। সো আমার সার্জারি প্রয়োজন ছিলই, বিকজ আমার রেকটামে ক্যান্সারটা পুরোপুরি ছড়ায় যায় অ্যান্ড ফর মি টু সার্ভাইভ আমার হোল রেকটামটা রিমুভ করে দেওয়া লাগে। সো বিষয় হচ্ছে যে আমার যে সার্জারিটা হয় সেটার শর্ট ফর্ম হচ্ছে এপিআর। আমার যতটুকু মনে আছে এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন অর সামথিং লাইক দ্যাট। আমি জানি না আমার প্রনাউন্সিয়েশন ঠিক আছে নাকি নাই। আমার সার্জারিটা কোথা থেকে করেছিলাম? আমার সার্জারিটা আমি ইন্ডিয়া থেকে করাই, দিল্লি থেকে। বাংলাদেশে কেন করাই নাই আমি অ্যাকচুয়ালি এখানে কিছু কমেন্ট করবো না। আই ডোন্ট ওয়ান্ট টু স্টার্ট এনি কাইন্ড অফ কন্ট্রোভার্সি অ্যান্ড স্টাফ। সো ইন্ডিয়ার দিল্লিতে করাই। হসপিটালটার নাম ছিল পারাস হসপিটাল। আমাকে অনেকজন জিজ্ঞেস করছে যে কোন হসপিটাল থেকে করাইছে এন্ড এভরিথিং। সো ওখান থেকে করাই। একজন আমাকে কমেন্ট করছিল যে ভাই আপনার সার্জারি হয়েছে, আপনি ভুয়া, আপনার সার্জারি হয়েছে, আপনার দাগ কোথায়? আমার সার্জারিটা হয়েছে মেইনলি ল্যাপ্রোস্কোপিক সার্জারি। আরও কি কি যেন ওইখানে টার্মস আছে আমার অ্যাকচুয়ালি মনে নেই। পেছনে রাস্তা পার্মানেন্ট সেলাই করা। স্যাড, আই নো। সার্জারির আগে আমি ইমোশনালি আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং ছিলাম, অনেক মানে অনেক। লাইক সার্জারির আগ পর্যন্ত আই ওয়াজ ভেরি স্ট্রং। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডসরা সবাই বলল ইউ আর ভেরি স্ট্রং অ্যাট দ্যাট টাইম। সো হ্যাঁ, তখন ওই টাইমটা আই ওয়াজ লাইক আই ক্যান ডু ইট, নাথিং ক্যান স্টপ মি। সো সার্জারির আগের দিন লাইক আমি হসপিটালে ভর্তি হই। সার্জারির আগে আমাকে এত সুন্দর একটা মিল দেয় হসপিটাল থেকে, বয়েলড চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবলস অ্যান্ড এভরিথিং। ইন্ডিয়ানরা আবার অনেক টক দই খায় খাবারের পরে। আই হ্যাড এ গ্রেট মিল সার্জারির আগে। সো যাই হোক, খাবার দাবার খেয়ে আমি ঘুমায় যাই অ্যান্ড এভরিথিং। রাতের বেলা কিছু ঔষধ দেয়, যে ওষুধগুলা খাওয়ার পরে আই হ্যাড টু গো টু দ্য ওয়াশরুম লাইক 10 or 12 টাইমস সারা রাতে, বিকজ আমার পুরো পেট, আমার হোল বাউল সিস্টেমটা পুরোটা ক্লিয়ার করা দরকার ছিল। সার্জারির সময় আসলো, সকালবেলা উঠলাম, ঘুমের থেকে ওঠার পর আমাকে ধরে নিয়ে গেল যে চলেন সার্জারি সময় এসে পড়ছে। আমার সাথে ভাইয়া, ভাবি, রিজিক সবাই ছিল হসপিটালে তখন। আম্মুকে নিয়ে যাইনি, বিকজ আম্মু একটু স্বাভাবিক মা, ভয় পাবে অ্যান্ড ইমোশনাল হয়ে যাবে। দ্যাট টাইম আই ওয়াজ লাইক নো ইমোশনাল থিং ইজ ইন ফ্রন্ট অফ মি ভাই, আই ওয়ান্ট টু স্টে স্ট্রং। কেউ আমার সামনে কান্নাকাটি করলে আমিও জানি আমিও কান্নাকাটি করে ফেলবো। সো উইচ ইজ ওয়াই আই ওয়াজ লাইক না, আমার সামনে প্লিজ কেউ কান্নাকাটি করো না। সার্জারি হবার আগে ভাইটালস অ্যান্ড এভরিথিং চেক করার জন্য একটা অবজারভেশন রুমে নিয়ে যায়। তো অবজারভেশন রুমে নিয়ে যাওয়ার পরে লাইক সবকিছু চেক করলো, ডাক্তাররাও দেখলো যে আমি অনেক হাসি খুশি আছে আলহামদুলিল্লাহ। অবজারভেশন রুম থেকে যখন আমাকে ওটিতে নিয়ে যেতে থাকে, আমার এখনো মনে আছে লাইক আমি শুয়েছিলাম বেডের মধ্যে, আমাকে নিয়ে যাচ্ছে, ভাইয়া আমার দিকে তাকায় ছিল অনেকক্ষণ, মানে ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছিল সাথে। সো অ্যাট দ্যাট মোমেন্ট আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। কান্না করি নাই, আই ওয়াজ লাইক স্মাইলিং যে যা আছে কপালে, দিস ক্যান বি দ্য লাস্ট টাইম যে আমি আমার ভাইয়াকে দেখতেছি। বাট এরকম অনেক কিছু মাথায় ঘুরতেছিল, বাট স্টিল আলহামদুলিল্লাহ সার্জারি ওয়েন্ট ওয়েল। কিন্তু ওই টাইমটাতে লাইক আমি অনেক অনেক ভয়ে ছিলাম। ওটিতে যাওয়ার পরে ডাক্তাররা আমাকে বসায়, দেখি যে ভেতরে অনেকগুলা ডাক্তার, মানে সার্জন, অ্যাসিস্ট্যান্ট সার্জন, অ্যানেস্থেশিয়ার জন্য যে ডাক্তার থাকে তারা এভরিথিং, অনেকজন আমাকে সুন্দর মতো বসায়, পিঠের মধ্যে ইনজেকশন দিচ্ছে, এখানে ইনজেকশন দিচ্ছে, এখানে এটা করতেছে সেটা করতেছে, অ্যান্ড দে ওয়ার কন্টিনিউয়াসলি লাইক আমাকে হাসাইতেছে, মজা করতেছে আমার সাথে। বাংলাদেশ থেকে আসছেন, কি অবস্থা, দেশের কি অবস্থা, আপনাদের ক্রিকেট টিমের কি অবস্থা, এগুলো নিয়ে অনেক কনভারসেশন তারা করতেছিল, সো দ্যাট আই ক্যান বি নর্মাল। আমি শোয়ার পরে বড় একটা মাস্ক লাগাই, ওইটা লাগানোর সাথে সাথে আই ওয়াজ লাইক গন, আমি একদম নাই, আমার কিচ্ছু মনে নাই তখন। সার্জারি শেষ করার পর আমার ঘুম ভাঙে অনেক ইন্টারেস্টিং ভাবে। আমাকে দুই সাইড থেকে দুইটা নার্স গালের মধ্যে আস্তে আস্তে লাইক থাপ্পড় দিতেছিল, থাপড়াইতেছিল যে জিমশাদ উঠিয়ে আপকা সার্জারি খতম হো গয়া। তো আমার যতটুকু মনে আছে লাইক আমি চোখ খুলছি, চোখ খুলে জাস্ট এতটুকু জিজ্ঞেস করছি যে সার্জারি ওকে? তারা বলছে ওকে। আই ওয়াজ লাইক ওকে ফাইন, দেন আমি আবার ঘুম। আই ওয়াজ ইন সিভিয়ার পেইন ভাই। ব্যথা কাকে বলে, বিকজ একই তো আমার বডির বিভিন্ন পার্টে পার্টে পাইপ ছিল। আমার ইউরিনারি ক্যাথেটার ছিল, ড্রেনেজের জন্য পেছন দিয়ে একটা পাইপ ছিল, আমার নাক দিয়ে একটা পাইপ ছিল, ওইটা নাক দিয়ে ঢুকে একদম লাইক স্টামাক পর্যন্ত ছিল, পাকস্থলী পর্যন্ত ছিল।
সো অনেক ব্যথার মধ্যে ছিলাম। এই রাতটা আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল ভাই। সার্জারি স্টার্ট হয় সকাল 10টা 10:30টার দিকে, সার্জারি শেষ হয় মেবি 3টা 3:30টার দিকে মেবি। সার্জারির পরে যখন অ্যানেস্থেশিয়ার এফেক্ট গুলা যেতে থাকে, তখন বিষয় হচ্ছে যে সর্বপ্রথম যে প্রবলেমটা হয়, পানি পিপাসা লাগে অনেক। ওই দিন আমি বুঝতে পারছি ভাই, মানে পানির ভ্যালু কতটুকু। মানে আমি এক মুখা মানে বোতলের 1 কাপ পানির জন্য আমি কান্না করতেছিলাম, আমি চিল্লাইতেছিলাম যে প্লিজ গিভ মি সাম ওয়াটার, যে কেউ পারো প্লিজ আমাকে একটু পানি দাও। তো ওই রাতটাতে আমি বুঝতে পারছি যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ ওয়াটার। আমি ওই টাইমটাতে মেন্টালি ইমোশনালি অনেক উইক হয়ে গেছিলাম, অনেক মানে অনেক উইক হয়ে গেছিলাম ভাই। আমি কান্না করতাম, কষ্ট ছিলাম অনেক, ভয়ে থাকতাম অনেক। আমি 3 দিন অথবা 4 দিনের মতো একদম বেড রেস্টে ছিলাম, হাঁটাচলা কিছুই করতে পারিনি। খাবার দাবারও লাইক সফট ফুড ছিল। 2 দিন পরে আমাকে সফট ফুড দেওয়া হয়, স্যুপ। 3-4 দিন পর আমি হালকা শক্ত খাবার খাওয়া স্টার্ট করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ফর দ্য ফার্স্ট টাইম কোলোস্টমি ব্যাগটা দেখি, এন্ড আই ওয়াজ লাইক ভাই কি হইলো এটা, হোয়াট ইজ দিস, এটা নিয়ে আমার সারা জীবন কাটাইতে হবে এন্ড এভরিথিং। সো কিছুটা ওভারওয়েলম ছিলাম যে আমি বেঁচে আছি, সার্জারিটা সাকসেসফুল হয়েছে, বাট তার পাশাপাশি অনেক স্যাডও ছিলাম যে আমার হোল লাইফস্টাইলটা এখন চেঞ্জ হয়ে যাবে। আমি জানি না কিভাবে আমি আমার বাকি লাইফটা পার করবো এই কোলোস্টমি জিনিসটা নিয়ে। হসপিটালে আমি মোটামুটি লাইক 7 দিন ছিলাম। 7 দিন থাকা লাগে, মেনলি কি হয় আমি 6 দিন ছিলাম। তো 6 দিন থাকার পরে লাইক আমি যখন হোটেলে ব্যাক করি, যেদিন ব্যাক করি ওই দিনই আমার সিচুয়েশন খুবই বাজে হয়ে যায়, লাইক রক্ত বমি করি অর সামথিং, আই ডোন্ট নো। একদম লাইক সেন্সলেস এর মতো হয়ে যাই, আমার পুরা ফেস নীল হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ওই টাইমটাতে জাস্ট ভাবি আর রিজিক ছিল আমার সাথে, ভাইয়া শুটিং এর কাজে দেশে ব্যাক করে আমার সার্জারির দিনই। ভাবি যে একটা বড় রোল প্লে করছে আমার লাইফে, আমি আসলে এটার জন্য আমি আমার ভাবির প্রতি অলওয়েজ লাইক গ্রেটফুল থাকবো। এই ঋণ আমি শোধ করতে পারবো না ভাই, মানে উনি আমার জন্য যা করছে, থ্যাংক ইউ সো মাচ ভাবি। শি ইজ এ ভেরি সাপোর্টিভ পার্সন, আর আমার টেক কেয়ার করছে অনেক, আলহামদুলিল্লাহ। লাইক শি ওয়াজ মাই মাদার ইন দ্যাট জার্নি। আমার আম্মু তো দেশে ছিল, আমার জন্য দোয়া করছে এন্ড এভরিথিং, বাট ইন্ডিয়ার ওই সময়গুলোতে শি ওয়াজ লাইক এভরিথিং ভাই। আমার রাতের বেলা আমি ভয়ে কান্নাকাটি করতাম, ভাবি এসে আমার পাশে বসে থাকতো, আমার সাথে কথা বলতো, আমাকে নর্মাল করার ট্রাই করতো এন্ড এভরিথিং। সো শি ডিড এভরিথিং শি কুড ভাই। আমি হোটেলে আবার খারাপ অবস্থা হওয়ার পরে ভাবি হসপিটালে কল দেয়, হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়, আমাকে আবার হসপিটাল নিয়ে যায়, আবার একদিনের জন্য অবজারভেশনে রাখে। হোটেলে ব্যাক করার পরে লাইক আমার ব্রেকডাউন স্টার্ট হয়। আমি রাতের বেলা ঘুমাইতে পারতাম না, লাইক চোখ বন্ধ করলে আমার মনে হইতো যে আমি মারা যাবো। লাইক এই ফিলিংটা যে কতটুকু ভয়ঙ্কর, কতটুকু প্যাথেটিক, এটা যার লাইফ দিয়ে গেছে একমাত্র সে বলতে পারবে ভাই। মানে ইউ আর সিইং ইউর ডেথ ইন ফ্রন্ট অফ ইউ। আমার এখনো মনে আছে, আমি ফোনের মধ্যে লাইক ইয়াসিন সূরা এগুলা ছেড়ে আমি ঘুমাইতাম। তারপর আমি শুয়ে শুয়ে লাইক এশার নামাজ পড়তাম, এশার নামাজ পড়তে পড়তে আমি ঘুমাই যেতাম, আমি নামাজও শেষ করতে পারতাম না। সবাই আমার জন্য অনেক কষ্ট করছে ওই টাইমটাতে, টু বি ভেরি অনেস্ট। শুটিং এর কাজ শেষ করে এক রাতের মধ্যে ইমার্জেন্সি ফ্লাইটে দিল্লি এসে পড়তো আমাকে দেখার জন্য, বিকজ আমি অনেক কান্নাকাটি করতাম যে ভাইয়া আসো, আমার ভালো লাগতেছে না একা। ভাবি ছিল রিজিক ছিল, বাট স্টিল আই ওয়ান্টেড মাই ব্রাদার দ্যাট টাইম। আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে কোন জায়গা থেকে যে বেঁচে আসছি, আল্লাহর যদি স্পেশাল রহমত না থাকতো আমার উপরে, আর আমার আম্মু ভাইয়া ভাবি ফ্রেন্ডস ফ্যামিলি সবার দোয়া যদি না থাকতো, আমার মনে হয় না আমি ওখান থেকে কাম ব্যাক করতে পারতাম। মানুষজনকে মেনশন করতে চাই যারা আমার এই জার্নিটাতে, স্পেশালি সার্জারির পরের জার্নিটাতে অনেক বড় রোল প্লে করে। সেটা হচ্ছে যে অবভিয়াসলি আমার আম্মা বাংলাদেশ থেকে যথেষ্ট আমার জন্য দোয়া করছে, আমার খোঁজ নিছে, আমাকে ফোন দিছে, অনেক চেষ্টা করছে যেন আমার সামনে কান্নাকাটি না করে। তারপর ভাইয়া ভাবি, মানে ভাইয়া ভাবি আমার জন্য যে সাপোর্টটা দিছে, আমি আসলে এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না, টু বি ভেরি অনেস্ট। থ্যাংক ইউ সো মাচ আলী ভাই, থ্যাংক ইউ সো মাচ ইকরা ভাবি। বিসাইডস আমার যে সার্জন ছিল ডক্টর রুদ্রা, উনি ফেনমেনাল ভাই, উনি আমার জন্য অনেক কষ্ট করছে। ওনাকে আমি রাত 2টা 3টার দিকে ফোন দিতাম, জ্বালাইতাম যে স্যার আমার ব্যথা করতেছে এন্ড এভরিথিং।
আর আনিল ভাইয়া যে অ্যাসিস্ট্যান্ট সার্জন ছিল, মেবি আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, আনিল ভাইয়া, পঙ্কজ ভাই, তারপর আরেকজন স্যার ছিল পিয়ুষ স্যার, আই গেস, আমার যতটুকু নাম মনে আছে। স্টিল ইউ গাইজ প্লেড এ বিগ রোল ইন মাই লাইফ, থ্যাংক ইউ সো মাচ। আমি ইন্ডিয়া থেকে যখন দেশে ব্যাক করি তখন আমার সিভিয়ার পেইন হইতো, বিকজ আমার যে ডাইজেস্টিভ যে সিস্টেমটা ছিল ওটা একদম নিউ বর্ন বেবির মতো হয়ে গেছিল। লাইক মাঝে মধ্যে এটা আটকায় যেত, লাইক একটু যদি ভুল কোনো কিছু খেয়ে ফেলতাম আমার পুরো সিস্টেমটা ব্লক হয়ে যেত, অনেক ব্যথা করতো, লাইক আমি মনে হতো যে আমি মারা যাবো। সো আই স্টিল রিমেম্বার ওয়ান নাইট আমার অনেক সিভিয়ার পেইন হয়, তো বিশ্বকাপ খেলা চলে। ওয়েল আমার মনে আছে আমি 1:30 নাকি 2টার দিকে আমার বন্ধু ইয়াসিনকে আমি ফোন দিছিলাম যে দোস্ত আমি আর পারতেছি না, প্লিজ আই এম ডান, এরকম কিছু একটা বলছিলাম। তারপর আমার কিছু মনে নেই, লাইক আফটার হাফ অ্যান আওয়ার আমার 6-7 জন বন্ধু দেখে আমার সামনে এসে দাঁড়ায় আছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইজ। ভাই তোরা না থাকলে আসলে ওই মোমেন্ট গুলো আমি কিভাবে সার্ভাইভ করতাম আমি জানি না। দেয়ার আর অলসো সাম পিপল যারা আমার লাইফের পার্ট না, স্পেসিফিক্যালি একজন, থ্যাংক ইউ সো মাচ, আমি নামটা মেনশন করব না। থ্যাংক ইউ সো মাচ, ইউ প্লেড এ বিগ রোল ইন মাই রিকভারি। আমার ক্যান্সার জার্নির প্রথম থেকে শুরু করে আমার রেডিওথেরাপি, সার্জারির পরে দেশে আসা, সবকিছুতেই ইউ সাপোর্টেড মি অলট। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, আই উইল নেভার ফরগেট দোজ থিংস আই গেস। আমি একটা কথা সবাইকে বলবো যে ভাই লাইফে যত বড় ইস্যুস হোক না কেন, ফার্স্ট অফ অল আল্লাহর উপরে ভরসা রাখবেন, সেকেন্ড নিজের উপরে ভরসা রাখবেন। যে আল্লাহ যদি আপনার কপালে সার্ভাইভাল লেখা রাখে, বিলিভ মি অর নট, নাথিং ক্যান স্টপ ইউ। স্টেজ 3 নিয়ারলি স্টেজ 4-এ চলে গেছিল আমার ক্যান্সার। আমি ওখান থেকে ব্যাক করে আলহামদুলিল্লাহ আই এম লিডিং এ নর্মাল লাইফ। আমি সবার সাথে চলাফেরা করতেছি, জব করতেছি, সবকিছু করতেছি, ঘুরতেছি ফিরতেছি। সো সবকিছুই করা যাবে ভাই, আল্লাহ যদি কপালে রাখে ইউ উইল নেভার বি এবল টু চেঞ্জ দ্যাট। একটা জিনিস বিশ্বাস করবা ভাই, আল্লাহর সাথে থাকলে ক্যান্সার ট্যান্সার কোনো বিষয়ই না। আর আমি এই কন্টেন্ট গুলো বানানোর পর থেকে অনেক মানুষের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, যারা আমার কাছে রিচ করছে যে ভাই আমারও কোলোস্টোমি আছে, আমি ওইগুলোর উপর দিয়ে যাচ্ছি, আমার এইটা হয়েছে, আমার ফ্যামিলি মেম্বার্স এর অবস্থা ছিল। তো আই এম ট্রাইং টু রিচ দোজ পিপল যে ভাই ইউ গাইজ আর নট অ্যালোন, ইউ গাইজ ক্যান লিড এ হ্যাপি লাইফ। তোমরা কেউ একা না, কোলোস্টোমি নিয়ে নর্মাল লাইফ লিড করা যায়। হ্যাভ ফেথ ইন ইউর সেলফ, যে কোনো কিছু পসিবল। এটা নিয়ে ছোট ফিল করার কিছু নেই ভাই, দিস ইজ এ নর্মাল থিং, এটা লাইফের একটা পার্ট হয়ে গেছে। অ্যাকসেপ্ট ইট, ট্রিট ইট লাইক এ পার্ট অফ ইউর বডি, আর কিছুই না। প্লিজ বি নর্মাল, বি হ্যাপি দ্যাট ইউ আর অ্যালাইভ, এট দি এন্ড অফ দ্য ডে বেঁচে থাকাটাই হচ্ছে মেইন। সো এগুলা নিয়ে মন খারাপের কিছু নাই। সো দিস ইজ ইট, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ক্যান্সার যেন আবার ব্যাক না করে, আমি যেন বেঁচে থাকি আপনাদের সাথে ইনশাল্লাহ আরো 50-60 বছর। অনেক কিছু অ্যাচিভ করা বাকি আছে আমার লাইফে। কন্টেন্ট ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম 4টা সেক্টরেই আপলোড করি আমি। আমার লিঙ্ক অ্যান্ড এভরিথিং আমার ভিডিওর শেষে অথবা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমি শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই, ইউ গাইস ক্যান চেক ইট আউট। এই তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই।